বাংলা বলছে, আর যে সময় দাঁড়িয়ে আজকের বাংলা বলছে শুরু করছি, সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুদ্ধ কি অবশ্যম্ভাবী? 54 বছর পর দেশ জুড়ে সাইরেনের সংকেত, মক ড্রিলের অপেক্ষায় এই মুহূর্তে গোটা দেশ। বিভিন্ন এলাকা সেগুলোকে নির্দিষ্ট করা হচ্ছে যেখানে 54 বছর পর বেজে উঠবে সাইরেন। এবং যে মহড়া আমরা আমাদের জীবৎকালের মধ্যে দেখিনি, তাই আমরা দেখতে চলেছি আগামীকাল দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে মক ড্রিলের প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। আর এই মক ড্রিলের প্রস্তুতি আরও একবার সামনে এনে দিচ্ছে যুদ্ধ কি তাহলে সামনেই? যুদ্ধের দামামা কি বেজে গেল? দেখুন। প্রায় 2 বছর হতে চলল গাজা ইসরায়েলের এই ছবি বিশ্ববাসীর কাছে চেনা। এবার কি এই ছবি সম্ভাব্য ভবিষ্যৎ ভারতের? ভারতের কূটনৈতিক কৌশলে বেকায়দায় পড়েছে পাকিস্তান। সীমান্তে টানা 11 দিন ধরে গুলি চালাচ্ছে পাক বাহিনী। সংযত কিন্তু যথাযোগ্য জবাব দিচ্ছে ভারত। তবে এবার সময় অ্যাকশনের। দেশবাসী যখন প্রহর গুনছে প্রত্যাঘাতের, তখন 7ই মে বুধবার দেশে জুড়ে অসামরিক মহড়ার ঘোষণা মোদী সরকারের। চীন আগ্রাসন হয়েছিল 1962-তে। সরকারি সূত্রের খবর, যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা করতে সেই সময় আলো নিভিয়ে মহড়া হয়েছিল ভারতে। 1971-এ বাংলাদেশ যুদ্ধের সময় সেই মহড়া না হলেও যুদ্ধ চলাকালীন পাকিস্তানি যুদ্ধ বিমান ভারতের আকাশে ঢুকে এলেই আচমকা সাইরেন বেজে উঠত। আর তখন অন্ধকারে ডুবে যেত চারপাশ, গৃহস্থালির আলো নিভিয়ে দেওয়া হতো। আবারও সেই মহড়া হতে চলেছে ভারতে। হাতে কলমে তার কৌশল শিখিয়ে দেওয়ার লক্ষ্যেই বুধবার দেশের বিভিন্ন রাজ্যে এই মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মহড়ায় কি করতে হবে? বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখা, নাগরিক পড়ুয়াদের সিভিল ডিফেন্স প্রোটোকলের প্রশিক্ষণ, হঠাৎ আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট মহড়া, গুরুত্বপূর্ণ ভবন পরিকাঠামো আগে থেকে ঢেকে দেওয়ার প্রস্তুতি, জরুরি অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দিষ্ট পরিকল্পনা এবং তা অনুশীলন করা, নিকটবর্তী বায়ুসেনা ঘাঁটির সঙ্গে কার্যকরী হটলাইন সংযোগ স্থাপন, কন্ট্রোল রুম এবং ছায়া কন্ট্রোল রুম কতটা তৈরি তারও মহড়া। কোথায় কোথায় অসামরিক মহড়া হবে? 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে দেশ জুড়ে 244টি জায়গায় অসামরিক মহড়া। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কালিম্পং, কলকাতা, বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি। কারা যুদ্ধকালীন মহড়ায় যোগ দেবেন? বুধবারের মহড়ায় অংশ নেবেন ডিএম, এসপি, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, দমকল, পুলিশ, সিভিল ডিফেন্স, হোমগার্ড, ডাক্তার, নার্স, এনসিসি, স্বেচ্ছাসেবক, স্কুল কলেজের পড়ুয়ারা। রবিবার রাতেই পাঞ্জাবের ফিরোজপুরে এই মক ড্রিল করা হয়েছে। 1971-এ এই ফিরোজপুর এবং আম্বালাতে প্রথমে হামলা চালিয়েছিল পাকিস্তানের বায়ুসেনা। সেই কারণেই এবার ফিরোজপুরে সবার আগে মক ড্রিল করা হয়েছে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে। সোমবার দিনভর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সরকারের শীর্ষ স্তরের মন্ত্রীরা একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন, যার জেরে এবার সামরিক প্রত্যাঘাতের জল্পনা আরও জোরালো হচ্ছে। কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর নন্দ, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য রয়েছেন, আইনজীবী অনির্বাণ ব্যানার্জি রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার এবং আমাদের সঙ্গে যোগ দেবেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি প্রথমে কর্নেল কৌশিক সরকারের কাছেই যাব। কর্নেল সরকার, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে 54 বছর পর মক ড্রিল এবং আগামীকাল কি কি হতে পারে তাই নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে। গত 54 বছরে এরকম পরিস্থিতি আমাদের দেশ প্রত্যক্ষ করেনি। এটা কি যুদ্ধের পদধ্বনি? যুদ্ধ কি অবশ্যম্ভাবী? তারই কি এটা ট্রেলার? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা পুরোপুরি 54 বছর পরে হচ্ছে। 71-এই লাস্ট হয়েছে। 99-এ যখন কার্গিল ইনকারশন হয়েছিল তখন এগুলো করা হয়নি, কিন্তু 71-এর পরে এটাই ফার্স্ট। আমরা তখন খুবই ছোট ছিলাম এবং আমরা সেই সময় দেখেছি ব্ল্যাকআউট হতো, ব্ল্যাকআউটে একটা সাইরেন বাজতো, কারণ সেই সময় বাংলাদেশ ছিল ইস্ট পাকিস্তান একদম পার্শ্ববর্তী, যেটা পরে বাংলাদেশ হলো। ইস্ট পাকিস্তান থেকে এয়ার রেডস ক্যালকাটার উপর দিয়ে যেত
আর সঙ্গে সঙ্গে সাইরেন বাজতো আর সব পুরো শহরটা অন্ধকারে ডুবে যেত। এটাই আমরা দেখতাম। আমাদের গ্লাস পেন বা উইন্ডো এগুলোর মধ্যে কার্বন পেপার চিপকে দেওয়া হতো যাতে কোনো লাইট বাইরে যাতে না যায়। সিভিল ভলেন্টিয়ার্সরা রাস্তায় এনশিওর করতো যে কোথাও কোনো লাইট দেখা যাচ্ছে না এবং সবাইকে ফোর্স করা হতো লাইট নিভিয়ে দেওয়ার জন্য। এই ড্রিলটা হবে, কিন্তু এই যে ড্রিলটা যেটা হচ্ছে এটা একদিনের ড্রিল নয়, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস যেটার থ্রু দিয়ে আমাদেরকে সবাইকে পিরিয়ডিক্যালি করা উচিত। এবং সেইটা করতে গেলে আমাদেরকে যেটা চিন্তাভাবনা করতে হবে যে আমাদের যে এসওপিটা আছে সেই এসওপির মতো সব কিছু ইন প্লেস আছে এবং সেটাতেই আমাদের ভালো। এবং এই যুদ্ধ যে হবে না সেটা তো কেউ কোনোদিন বলেনি, এই যুদ্ধ হবে এটাই মনে করে আমরা চলছি, কারণ এখন উপযুক্ত সময় এসে গেছে পাকিস্তানকে সেই জবাবটা দেওয়ার জন্য। আর মানে পাকিস্তানের মিলিটারিকে আর কোনো চান্স দেওয়া যাবে না যে আমি আমার নিজের দেশে সুরক্ষিত ফিল যদি না করি তাহলে আমি পাকিস্তান আর্মিকে কিভাবে সাহায্য করব যে সে আমাদের দেশে আর কোনো এরকম ঘটনা ঘটাতে যাতে না পারে। এখানে একটু আমি জানার চেষ্টা করব, যেহেতু আমাদের জীবদ্দশায় আমরা কখনো এরকম মহড়ার পরিস্থিতি দেখিনি, যুদ্ধ পরিস্থিতি দেখা তো দূরের কথা, যে কার্গিল কনফ্লিক্টের কথা যেটা আমরা দেখেছি সেটাও একদম নির্দিষ্টভাবে একটা জায়গায় সীমাবদ্ধ ছিল, অর্থাৎ ফুল ফ্লেজেড ওয়ার বা ফুল ফ্লেজেড ওয়ারের আগের মুহূর্তের যে প্রস্তুতি সেগুলো সম্পর্কে আমাদের সত্যি কোনো অভিজ্ঞতা নেই। এখানে আমার জাস্ট আপনার কাছে প্রশ্ন হয়েছে এই যে ব্ল্যাক আউটের যে কনসেপ্টটা, অর্থাৎ সমস্ত জনপদের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হবে, সবাই ভেতরে চলে যাবেন, যাতে এয়ার স্ট্রাইক যদি করে কোনো শত্রু দেশ তাহলে ওই জনপদটাকে চিহ্নিত না করা যায়। যেহেতু আমরা গত 50 বছরে প্রযুক্তির দিকটা যদি দেখি যে এখন প্রযুক্তির অনেক উন্নতি হয়ে গেছে, এখন আমরা একদম উইথ প্রিসিশন যে কোনো জায়গা স্যাটেলাইটের মাধ্যমে সেটাকে চিহ্নিত করা যায়, মানে সেক্ষেত্রে কি সত্যি এ ধরনের ব্ল্যাক আউটের যে কার্যকারিতা সেটা একই রকম থাকছে? দেখুন, আপনি আমার জায়গা চিহ্নিত করতে পারবেন, নানা রকম জিনিস আপনি করতে পারবেন স্যাটেলাইটের থ্রু দিয়ে, সেটা ঠিক আছে, কিন্তু আমাকে তো নিজেকে বাঁচাবার একটা স্টেপ করতে হবে। আমি কেন পুরো শহরটাকে লাইট জ্বালিয়ে রেখে দেবো এবং তাকে আহ্বান করব যে তুমি এসে আমার উপরে অ্যাটাক করো? সেটা কোনোদিনই করব না। সেই জন্যই ব্ল্যাকআউটটা করা খুবই দরকার এবং সেটা যাতে সব নাগরিকদের মাথার মধ্যে ঢুকে যায় যে আমাকে সেই সময় অন্ধকারে থাকতে হবে, আমি থাকবো। তো সেটাতে যদি আমি সুরক্ষিত থাকি তবেই আমার দেশ সুরক্ষিত থাকবে। আমি একটু শুভাশিসের কাছে আসি। শুভাশিস, কি মনে হচ্ছে তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী? হ্যাঁ, যুদ্ধ অবশ্যম্ভাবী মোটেই না। আর তোমার যে শেষ প্রশ্নটা ওটার একটা আমি উত্তর দিতে চাই, সেটা হলো তুমি ব্যাপারটা টেকনোলজিক্যালি ভাবছো ইন্ডিয়ার তরফ থেকে, পাকিস্তান কিন্তু টেকনোলজিক্যালি অতটা নাও এগিয়ে থাকতে পারে। সুতরাং পাকিস্তান এখনও হয়তো ওরকম আলো দেখে থেকে বোম মারার প্ল্যান করতে পারে। সুতরাং ইউ নেভার নো হোয়াট পাকিস্তান ইজ গোয়িং টু ডু। আর সেকেন্ড কথা হচ্ছে যেটা বোঝার দরকার, যুদ্ধ কোনোভাবেই কনভেনশনাল ওয়ার হবে না, হবার কোনো জায়গায় নেই কনভেনশনাল ওয়ার। যেটা হতে পারে কিছু কিছু টেরিটরি পলিটিক্যালি ভাগ করে ইন্ডিয়া অ্যাটাক করতে পারে। দের ইজ এ হাই চান্স ইন্ডিয়া একটা স্ট্র্যাটেজিক্যালি পিওকের দিকে এগোতে পারে। দের ইজ এ হাই চান্স যে পাকিস্তানকে, যেটা আমরা 4 ডিভাইডেড সেকশনসে ভাবছি, সেই 4 ডিভাইডেড সেকশনটাকে প্রশ্রয়ের মাধ্যমে পাকিস্তানকে কিভাবে ভাগ করা যায় বা ভাগ হতে পারে সেটা নিয়ে একটা প্রসিডিউরাল এগোনো যেতে পারে। সেখানে মার্শাল সাপোর্টও ইন্ডিয়া দিতে পারে, উইচ মাইট বি আ ভেরি স্ট্রেট লেভেল সাপোর্ট, উইচ মাইট নট বি আ স্ট্রেট লেভেল সাপোর্ট, বাট দিতে পারে। কিন্তু কনভেনশনাল ওয়ার যদি বলো, যেটা বলতে আমরা ভাবি বা 71-এর কথা আমরা বারবার উঠে আসছে, সেরকম কোনো পরিস্থিতি বা সেরকম কোনো হওয়ার সম্ভাবনা আমার অন্তত মনে হচ্ছে না। তবে এই মক ড্রিলগুলোর প্র্যাকটিস থাকাটা উচিত, যে কোনো সিভিল সিটিজেনের পক্ষে এই মক ড্রিলের প্র্যাকটিস থাকাটা উচিত, কারণ কখন কি রেসপন্সিভ টাইম আসবে, কখন কি ঘটনা ঘটবে, তার জন্য আমাদের নিজস্ব প্রস্তুতি থাকাটা যথেষ্ট রকম দরকারি। সেক্ষেত্রে আমার বলবো এটা ইটস এ গুড টাইম। বিমলদা 14 দিন পার পহেলগাঁওয়ে এই নারকীয় জঙ্গি হানার পর 14 দিন পার, এবং এখনো পর্যন্ত যে প্রশ্নটা বারংবার উঠে আসছে যে প্রত্যাঘাত কবে এবং কি পথে। প্রায় সপ্তাহ ঘুরতে চলল, প্রধানমন্ত্রী তিনি ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন আমাদের সবকটি বাহিনীকে। সেখানে দাঁড়িয়ে কালকের এই মক ড্রিলের যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যে নির্দেশ এসেছে রাজ্যগুলির কাছে এবং যার প্রস্তুতি এই মুহূর্তে জোর কদমে চলছে, সেটা কেন? একটা কথা বলি, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যখন সেনাবাহিনীর 3টে উইংকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়েছেন, এরপর যা যা হবে সেটা ওদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। ফলে এই যে মক ড্রিল বা এই ওয়ার প্রিপেয়ার্ডনেস, এগুলো প্রত্যেকটাই
আর্মি যেভাবে বলে, আর্মির সঙ্গে সরকারের কথা হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের, তারপরে তারা সেগুলোকে ইমপ্লিমেন্ট করে। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যুদ্ধ এটা ঠিকই যে এখানে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে, সে নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে আমি আর ঢুকবো না। কিন্তু এখন যেটা দরকার সেটা হচ্ছে তার একটা উপযুক্ত জবাব। কিন্তু সেই উপযুক্ত জবাব মানে এমন নয় যে সঙ্গে সঙ্গে আমরা বর্ডারে দাঁড়িয়ে গেলাম, গুড়ুম গুড়ুম করে গুলি চালাতে শুরু করলাম। এগুলো হয় না। এখনকার মডার্ন ওয়ারফেয়ার তো এরকম হয় না। মডার্ন ওয়ারফেয়ারের নানা রকম রূপ থাকে, সেগুলো আস্তে আস্তে প্রয়োগ করা হচ্ছে। এগুলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, ইকোনমিক ওয়ারফেয়ার হচ্ছে, এবং একটু আগে যে সুভাষবাবু যেটা বললেন সেটা হচ্ছে লিমিটেড ওয়ারটা হলেও হতে পারে বা টোটাল ওয়ারও হতে পারে। তার কারণ একটাই, সেটা হচ্ছে পাকিস্তানকে একটা উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে। 1971-72 সালে যুদ্ধে হেরে গিয়ে পাকিস্তান কনভেনশনাল ওয়ার ছেড়ে দিয়ে ভারতকে ব্লিড করার দিকেই বেশি করে নজর দিয়েছে। মূলত তারা এক ধরনের শ্যাডো ওয়ার বা এক ধরনের প্রক্সি ওয়ার সেগুলো চালিয়ে যায় এবং সেটা ভারতবর্ষকে ব্লিড করে যায়। সেইটা অনেক দিন সহ্য করা হয়েছে, কিন্তু এবার পাকিস্তানকে একটা জবাব দেওয়ার সময় হয়েছে। এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। এ নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ একমত অ্যাবসলিউটলি যে পাকিস্তানকে একটা যোগ্য জবাব দেওয়া উচিত, এবং এটাও ঠিক, এটা আমরা কনফিডেন্ট যে ভারতের যা ক্ষমতা, ভারতের যা সামরিক বহর, কোনো কিছুর কাছেই পাকিস্তান দাঁড়াতে পারবে না। আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর 5ম লার্জেস্ট ইকোনমি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, এটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, আমাদের অবস্থা তো পাকিস্তানের মতো নয়। সেখানে যে কোনো ওয়ার যদি সেটা ফুল ফ্লেজেড ওয়ার হয়, সেটা আসলে যে দেশ যত প্রতিপত্তিশালী হোক না কেন এবং সেই ওয়ারে তাদের ফেভারে তার ফলাফল যতই যাক না কেন, কিন্তু সার্বিকভাবে সেই দেশের ইকোনমির ওপর, সেই দেশের গ্রোথের ওপর একটা খুব দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে, অর্থাৎ সেটা একটা কোল্যাটারাল ড্যামেজ যেটা অবশ্যম্ভাবী। সত্যি কি আমরা সেটা কেন পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের জন্য আমরা কি সেটা নেওয়ার জন্য প্রস্তুত? আমার কথা হচ্ছে, দেখুন, আপনার এই উদ্বেগটা একেবারে আমি উড়িয়ে দিচ্ছি না। ভারতবর্ষ অলরেডি 5ম বৃহত্তম অর্থনীতি, এবং আমার যা তথ্যটা যদি ঠিক হয়ে থাকে, IMF এর হিসেব অনুযায়ী অলরেডি ইন্ডিয়া কিন্তু 4th জায়গায় পৌঁছে গেছে। অ্যাসেসমেন্ট চলছে, হয়তো যে কোনো সময় এটা ডিক্লেয়ার করতে পারে। আমরা কিন্তু 4th জায়গায় পৌঁছে গেছি। আমার কাছে লিঙ্ক আছে, পরে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। ফলে ওয়ার মানেই ইকোনমির ওপর একটা ধাক্কা আসবে, অস্বীকার করার উপায় নেই। তো একদম আপনি যা বলেছেন এর সঙ্গে ভিন্নমত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এটাও তো সত্যি, এই পাকিস্তানের মতো একটা দেশ যতদিন আমাদের পাশে আছে, এই রকম সিচুয়েশনে আছে, এই পাকিস্তানকে সামলাতে গিয়ে বিভিন্ন জায়গায় যে ছোটোখাটো যুদ্ধ, বর্ডার, তার যে টেরোরিস্ট, তার জন্য একটা কাউন্টার ব্যবস্থা নেওয়া, এগুলো করতে গিয়ে ভারতের যে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে যায়, সেটা যুদ্ধের চেয়ে খুব একটা কম নয়। ন্যাচারালি পাকিস্তানকে যদি সত্যি একটা উপযুক্ত শিক্ষা দেওয়া যায় 1971-72-এর মতো, তাহলে কিন্তু পাকিস্তান বুঝে যাবে যে আর ভারতের সঙ্গে, এবং এবারে যেটা হবে সেটা হচ্ছে পাকিস্তানের জন্য এটা শেষ যুদ্ধই হবে হয়তো। কারণ এরপর পাকিস্তান দেশটা আদৌ থাকবে কিনা, কারণ পাকিস্তানের নিজের এলাকার মধ্যে একটা বড় অংশ পাকিস্তানের কন্ট্রোলেই নেই। সেখানে কিন্তু বালুচ বিদ্রোহীরা জায়গা দখল করা শুরু করেছে। এই জাস্ট লাস্ট লাইন, যে এবারে পাকিস্তানকে সেই সবকটা শিখিয়ে দিলে হয়তো যুদ্ধে আমাদের কিছু ক্ষয়ক্ষতি হবে, অর্থনীতির ওপর আঘাত হবে, কিন্তু ইন দ্য লং রান এটা ভারতের পক্ষে ভালো হবে। আমার অনির্বাণের কাছে প্রশ্ন। অনির্বাণ, একটা খুব চলতি বাংলায় একটা কথা আছে যে শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা। পাকিস্তান এইভাবে সীমান্ত পার সন্ত্রাসে মদত দিয়ে শ্যাকরার ঠুকঠাকটা বহুদিন করে আসছে। এবার কি পাকিস্তানকে সবক শেখানোর জন্য ফাইনালি একটা খুব এফেক্টিভ এবং আরও ব্যাপ্ত সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইক, সেটা তো একদম নির্দিষ্ট, সেটা লিমিটেড, সেখানে দাঁড়িয়ে আরও ব্যাপ্তি রয়েছে, এরকম একটা যুদ্ধ, সেটাই অবশ্যম্ভাবী, সেটাই এই মুহূর্তে অপরিহার্য, এবং এই মক ড্রিল কোথাও তারই একটা ইঙ্গিত দিচ্ছে। দেখুন, এই মক ড্রিল ইত্যাদির কথা শুনে ছোটোবেলায় একটা ছড়া শুনতাম, সেটা মনে পড়ে গেল। সারে গামা পাধানি, বোম ফেলবে জাপানি, হ্যাঁ, এই বোমের ভেতর কেউটে সাহেব ব্রিটিশ বলে, বাপরে বাপ। এবার ছোটোবেলাতে, মানে সেই সময়টা যাদের ছোটোবেলা ছিল তারা হয়তো এই যুদ্ধের সময়টা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা দেখেছেন, যে শহর অন্ধকার করে দেওয়া, সাইরেন বাজছে, বোমারু বিমান মাথার ওপর দিয়ে ঘোরাঘুরি করছে, ইত্যাদি ইত্যাদি। সেই ছবি ফিরে আসুক, এইটা অন্তত চাই না।
মানে সার্বিক যে যুদ্ধের কথা আমরা শুনছি, যে যুদ্ধে অপরিসীম ক্ষয়ক্ষতি দুতরফেই হবে, সেই যুদ্ধ সত্যি বলছি চাই না। তার মানে কি আমরা প্রত্যাঘাত চাই না? এখানে এই যে যুদ্ধ যে উন্মাদনা তৈরি হচ্ছে, তাতে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে 2 সপ্তাহ হতে চললো যে জঙ্গিরা পাকিস্তান থেকে এসে তাদের মদতে আমাদের সহনাগরিকদের ধর্ম দেখে খুন করে দিয়ে দিনের আলোয় ফিরে চলে গেল বা কোথাও তারা মিশে গেল, একজনও এখনো পর্যন্ত ধরা পড়েনি। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে সত্যিকারের প্রত্যাঘাত বলতে কি বোঝাবে, সেটা হচ্ছে এই জঙ্গিদের জীবিত ধরা, তাদের জেরা করে সমস্ত তথ্য বের করা এবং তাদের পেছনে যে পাকিস্তানের মদত রয়েছে তথ্য প্রমাণ সহকারে। পাকিস্তানের মদত যে রয়েছে এটা তো জলের থেকেও বেশি পরিষ্কার। এক্স্যাক্টলি, সেইটাই তথ্য জলের মতো না, তথ্য প্রমাণ সহকারে আন্তর্জাতিক দুনিয়ার সামনে। যতক্ষণ অবধি না পাকিস্তানকে সবক শেখানো যাচ্ছে ততক্ষণ অবধি কি সত্যি প্রত্যাঘাত সম্ভব? সেই সবকটাই কিসের মাধ্যমে শেখাবেন? দেখুন, আমরা ভুলে যাচ্ছি যারা আমাদের মেরে দিয়েছে, আমাদের সহনাগরিকদের, তাদেরকে ধরতে হবে। সেই ধরার কথা কেউ বলছেন না। আমি শুভময়দার কাছে আসি। শুভময়দা, এই মক ড্রিল, এই তার প্রস্তুতি 54 বছর পর আবারও সাইরেনের আওয়াজ কালকে খানখান করে দেবে গোটা দেশের বাতাস, যার মধ্যে এই রাজ্যেরও একাধিক জায়গা রয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? না দেখুন, একটা জিনিস যেটা বিমলদা খুব পরিষ্কার করে বললেন যে আজকে তো সত্যি এই তথ্য পাওয়া যাচ্ছে যে ভারতবর্ষ অর্থনীতির যে মোট টাকা যোগ করে আর কি জাপানকে অতিক্রম করে ফেলেছে, কিন্তু একই সঙ্গে অন্য দিকটা হচ্ছে যে ভারতের জনসংখ্যা, সেটা দিয়ে তো আবার তাকে ভাগ করতে হবে আর কি। মানে যে কোনো দেশের অর্থনীতির অঙ্কে একটা লব থাকে আর একটা হর থাকে আর কি, নিউমারেটর আর ডিনোমিনেটর। তা সেই ভাগ করলে ভারতবর্ষ যে খুব দুর্দান্ত জায়গায় আছে এমন নয়, এবং যুদ্ধ হলে প্রচুর খরচ। দ্বিতীয়, আমাদের রাষ্ট্রই বা কি করবে? যে কথাটা বারবার বিমলদা বললেন যে ব্লিড করার বিষয়টি, অর্থাৎ পাশ থেকে সন্ত্রাসবাদী কিছু মানুষ আক্রমণ করছেন ক্রমাগত, এবং সেই দেশের নিজেরই তো খুব একটা ঠিক নেই, এটা আমরা বারবার দেখছি। অর্থাৎ আপনার প্রতিবেশীকে যদি আপনি একটা উন্নয়নের জায়গায় না নিয়ে যেতে পারেন, তাহলে আমাদের পাশে বাংলাদেশেও তো আমরা যা দেখলাম অত্যন্ত দুর্ভাগ্যজনক কিছু ঘটনা। সুতরাং ভারতবর্ষকে এখন অনেকগুলো সীমান্তই সামলাতে হবে। তবে এই জায়গায় যারা আমাদের যুদ্ধক্ষেত্রে লড়াই করবেন, সারা ভারতের যে মানুষরা, তাদের পেছনে ভারতীয়রা থাকবেন, কিন্তু এর মধ্যে কিন্তু বাঙালিদের যে বিষয়টি সেটাকে আলাদা করে একটু দেখতেই হবে আর কি। অর্থাৎ কয়েকদিন আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপে তো আমরা যুদ্ধ সম্পূর্ণ করে ফেলেছি। আমাদের এক হাতে টর্চ লাইট, অন্য হাতে বন্দুক, এবং আর এক হাতে আমরা সিঁড়ি বেয়ে উঠে পড়েছি স্বপন কুমারের মতো। এবং এখন আবার বাঙালি আগামীকাল খাটের তলায় ঠিক কিভাবে ঢুকবে সাইরেনের শব্দ শুনে, সেই জন্য অনেকের বাড়ির আবার খাটটা খুব উঁচু নয়, এখন সব বক্স খাট, সেখানে কি করে ঢুকবেন সেই নিয়ে আলোচনা করছেন। বাঙালি রাজনীতির জায়গাটা, বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবীর ভাবনার জায়গাটা এতটা নিম্ন স্তরে চলে গেছে যে তারা কিন্তু যেভাবে এই যুদ্ধকে দেখছেন, যেভাবে এই ধর্মীয় উন্মাদনাকে দেখছেন, যেভাবে পশ্চিমবঙ্গ বা ভারতের রাজনীতিকে দেখছেন, সেই জায়গায় আজকে যে ধরনের আলোচনা আমরা করছি, এই জায়গাটার খুব প্রতিক্রিয়া বা এই জায়গাটার ছবি কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ আমাদের সিরিয়াসনেসের প্রচন্ড অভাব হচ্ছে। একটা যুদ্ধ হলে যে ধরনের পরিস্থিতির মধ্যে দেশকে পড়তে হয়, এবং নিউক্লিয়ার ওয়েপেনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো ভাবার দরকার আছে। এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া, ইউক্রেন বা ওদিকে ইসরায়েল, প্যালেস্তাইন যে ভালো জায়গায় নেই। যুদ্ধ কারা করে এটা বলেই শেষ করছি। কিছু বয়স্ক মানুষ বিভিন্ন দেশের, যারা একে অপরকে ঘৃণা করেন, তারা যুদ্ধটা ঘোষণা করেন, আর একেবারে সাধারণ মানুষ, আমাদের সৈনিক, যাদের এক দেশ আর অন্য দেশের মধ্যে কোনো ঘৃণা নেই, তারা সেই লড়াইতে গিয়ে প্রাণ দেন। সুতরাং দুটো দিকই দেখতে হবে। একদিকে জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষের দুঃখ কষ্ট, গোটা দেশের যে সমস্যাগুলো হবে, এই দুটো ভাবনার মধ্যে দিয়ে একটা দেশের নাগরিক সমাজ, তারা কিন্তু আগামী দিনে কি করতে চায় ভাববে, দেশের রাষ্ট্র ব্যবস্থা সেই জিনিসটা ভাববে। সুতরাং আজকে মধ্যবিত্ত বাঙালির যে উন্মাদনা, তাই দিয়ে এই যুদ্ধকে ডিফাইন করা এবং আমাদের প্রত্যেকের এক একজন আমরা যুদ্ধে অভিজ্ঞ হয়ে পড়ছি, এই ভাবনা, সেই জায়গা থেকে একটু বেরিয়ে এসে সামাজিকভাবে গোটা দেশের পরিস্থিতি এবং যুদ্ধ পরিস্থিতিকে পর্যালোচনা করার জায়গাটা অস্বীকার করলে কিন্তু একেবারে শুভময়, আমি আসবো এই প্রসঙ্গে, আমি অশোক দা আপনার কাছেও আসবো। তার আগে ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। অশোকদার কাছে আসবো। অশোক দা, মক ড্রিল, দেখুন ব্যাপারটা হচ্ছে পাকিস্তানকে সমুচিত জবাব দিতে হবে, পাকিস্তানকে প্রত্যাঘাত পৌঁছে দিতে হবে পাকিস্তানের কাছে, এবং এইটাই ভারতবাসীর, আপামর ভারতবাসীর একদম প্রাণের কথা, মনের কথা। এবং এই কাজে যদি নরেন্দ্র মোদী সরকার ব্যর্থ হয়, তাহলে তাদের সকল দেশপ্রেমের যে ঢক্কা নিনাদ, সে ঢক্কা নিনাদ প্রশ্নের মুখে পড়ে যাবে।
আমরা বারবার করে বলেছি এই বিষয়ে আমরা সরকারের পাশে সর্বতোভাবে আছি, সমুচিত জবাব দিতে হবে। কিসের জবাব? পাহেলগাঁওতে যে নৃশংস হত্যালীলা চলেছে এবং পৃথিবীর ইতিহাসে একটা ব্যতিক্রমী ঘটনা, এই ধরনের জঙ্গি বা সন্ত্রাসবাদী হানা যেটা দেখতে পেলাম, যে ধর্ম বেছে বেছে ধর্ম জিজ্ঞাসা করে খুন করা হচ্ছে, এবং এর কারণটাই হচ্ছে এর মাধ্যমে ভারতবর্ষের মেরুকরণ এবং বিভেদের রাজনীতিটাকে প্রকট করে দেওয়া। এটাই ছিল মূল উদ্দেশ্য। এবং এই সামগ্রিকভাবে আমরা বলেছি সরকারের পাশে আছি, এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদী হামলা, এর প্রত্যাঘাত, এর প্রত্যুত্তর দিতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে যে এটা প্রত্যাঘাত হবে, আমরা সরকারের পাশে আছি, কিন্তু তাই বলে দেশের অন্যান্য সমস্যা কিন্তু মিটে যাবে না। আমরা যেমন সরকারের পাশে আছি তেমনি প্রশ্ন তুলব বেকারত্ব নিয়ে, আমরা যেমন সরকারের পাশে আছি তেমনি প্রশ্ন তুলব কর্মসংস্থান নিয়ে, আমরা যেমন সরকারের পাশে আছি পাশাপাশি প্রশ্ন তুলব সরকারের এদের মেরুকরণের রাজনীতিটাকে নিয়ে। এখন মৌপিয়া, প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের এইরকম একটা যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করার সত্যি কি আদৌ সময় আছে কিনা বা প্রাসঙ্গিক আছে কিনা, এটা যারা যুদ্ধ বিশারদ তারা বলতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে বলি যে পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করি, কোনো যুদ্ধ মানব সভ্যতাকে 1 ইঞ্চিও এগিয়ে নিয়ে যেতে পারেনি। কোনো যুদ্ধ মানে শত্রু খেলা, যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা। কিন্তু প্রত্যাঘাত এবং সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য যে পদক্ষেপ, সেই পদক্ষেপের সাথে যুদ্ধের উন্মাদনাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে মানুষের পেট ভাত রুটি রুজির যে সমস্যা, সে সমস্যাকে আমি একদম আড়াল করে দিয়ে যদি কেউ চেষ্টা করে থাকে তাহলে সেটা মূর্খের স্বর্গে বাস করবে। যেটা আরেকটা কথা বলবো, আপনি যেটা মক ড্রিলের কথা বলছেন, দেখুন এই মক ড্রিল, তার মধ্যে আবার ওই খাবার মজুদ হবে, মজুদদারদের পোয়া বারো হয়ে যাবে। আর এর আগেও তো আমরা দেখেছি যে করোনার সময় আমরা দেখেছি মূল সমস্যা থেকে চোখ ফিরিয়ে নিয়ে থালাবাসি ঘন্টা কাসর বাজানোর ব্যাপার, এটাও দেখেছি। এই উন্মাদনাকে মানুষকে ভুলিয়ে রাখার যে চক্রান্ত, এই চক্রান্ত যেন না হয়, এটাই এই কঠিন পরিস্থিতিতে আমাদের আবেদন থাকবে। মক ড্রিল যেন মকারি ড্রিলে না পরিণত হয়, এটা লক্ষ্য রাখার দায়িত্ব রাষ্ট্রের। যেহেতু আজকে সিরিয়াস আলোচনা, আমি কোনো কথার কোনো সমালোচনা করব না, আমি আমার মতটাই শুধু বলি। সেটা হচ্ছে যে 1971-72 যে সময় যুদ্ধ চলছিল, খুব অল্প বয়স, আমার মনে রাখার মতো বয়স ততটা হয়নি। তো সেই সময় একটা জিনিস ওখানে সব বলতো, 65 সালে আমার বাড়ির কাছাকাছি একটা এয়ারবেস আছে, কলাইকুণ্ডা এয়ারবেস, সেখানে পাক সাভার জেট গিয়ে হানা দিয়েছিল। ফলে সবাই একটা ভয়ে সিঁটিয়েছিল যে আবার হানা দিলে আমরা কি করব। ফলে যুদ্ধের জন্য ওয়ার প্রিপেয়ার্ডনেস, এটা যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকি যে হ্যাঁ যুদ্ধ হতে পারে, আমরা তার জন্য প্রস্তুত থাকবো, তাহলে কিন্তু এগুলো মেনে চলা উচিত এবং যুদ্ধের সময় এগুলো মানা দরকার। যেটা 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই একটু আগে বলা হলো যে কেন সন্ত্রাসবাদীদের ধরা হচ্ছে না, সেটা আমিও মনে করি যে সন্ত্রাসবাদীদের অবিলম্বে ধরা উচিত এবং যতটা সম্ভব সরকারের উচিত সন্ত্রাসবাদের শিকড়টাকে উপড়ে ফেলা, কিন্তু সেই শিকড়টা এত গভীরে রয়েছে যে ওপরাতে সময় লাগবে। এখন কথা হচ্ছে পাকিস্তান এই সন্ত্রাসবাদীদের ধরলাম, আজও কাল ধরা পড়বে, ধরলাম ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে দিলাম, আজ অবধি কী হয়েছে? পাকিস্তান একটা কথা আমাদের শুনেছে? পাকিস্তান কিন্তু এখনো হাফিজ সঈদকে পুষেছে, পাকিস্তান এখনো মাসুদ আজহারকে পুষেছে, পাকিস্তান এখনো দাউদ ইব্রাহিমকে পুষেছে। আজমল কাসাফকে পাকড়াও করে আজমল কাসাবের ফাঁসি তো আমাদের দেশই দিয়েছে। আজমল কাসাবকে ধরে তার ফাঁসি আমাদের দেশ দিয়েছে। প্রচুর তথ্য পাওয়া গেছে, সেই তথ্য আমেরিকার কাছে পাঠানো হয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে পাঠানো হয়েছে। কি হয়েছে আমাদের? একটা দাউদ ইব্রাহিমকে পাওয়া গেছে আজ অব্দি। আমরা জানি সে করাচির ক্লিপটন অঞ্চলে থাকে, তার মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে জাভেদ মিয়াঁদাদের ছেলের। যখনই পাকিস্তানকে বলা হচ্ছে ফেরত দাও, বলে আমাদের এখানে নেই তো। মানে এই ঘটনাগুলো চলছে। এই পাকিস্তান, যাকে কেউ বলছে ফেল স্টেট, কেউ বলছে একটা রোগ স্টেট, এই স্টেটটা যতদিন এই রকম অবস্থায় থাকবে আমরা নিরাপদ নই। ফলে এই যে বারবার জবাব দেওয়ার কথাটা বলা হচ্ছে, পাকিস্তানকে সেই জবাবটা দিতেই হবে এবং পাকিস্তানকে এটা ফেস করতেই হবে। কারণ পাকিস্তানকে যদি এইরকম হটবেড অফ ইন্টারন্যাশনাল টেরোরিজম থেকে থাকে, নো ওয়ান ইজ সেফ ইন দিস ইন্টারন্যাশনাল সিচুয়েশন। কেউ কিন্তু সেফ নয়। ফলে পাকিস্তানকে সবক শেখাতেই হবে। সে ব্যাপারে আমি মনে করি হয়তো কেউ ভিন্ন মত পোষণ করে, কিন্তু অধিকাংশ ভারতবাসী একমত এবং কেন্দ্রীয় সরকার তাদের মতামত নিয়েই পাকিস্তানকে সবক শেখাবে, এইটুকু আমার বিশ্বাস। এই সবক শেখানোর অপশনস কি কি রয়েছে অ্যাপারেন্টলি, কর্নেল সরকার যদি একটু আমাদের বলেন। দেখুন, পাকিস্তানের সাথে মেন কথা হচ্ছে যে আমরা তো অলরেডি ডিপ্লোম্যাটিক ইস্যুসগুলো করেছি।
জল বন্ধ করেছি বা এগুলো অলরেডি ডিসকাশন হয়ে গেছে এইসব জিনিস নিয়ে, এবং আমরা একটা ফুল ফ্লেজেড প্রেশার ওদের উপরে সৃষ্টি করেছি, যেটাতে পাকিস্তান একটা প্যানিক স্টেট হয়ে দাঁড়িয়েছে আপাতত। পাকিস্তানের কাছে কনভেনশনাল ওয়ার লড়াইয়ের ক্ষমতা খুব সীমিত, কিন্তু তারা ক্ষণে ক্ষণে নিউক্লিয়ার থ্রেট ডেটারেন্ট এটার কথা বলে থাকে। তো আমাদের কয়েকটা জিনিস করতে হবে, যে লিমিটেড ওয়ার দিয়ে, আমার যেটা মতামত, শুধু লিমিটেড একটা ওয়ার দিয়ে কিন্তু পাকিস্তান আর্মিকে আপনি শায়েস্তা করতে পারবেন না। টেরোরিজম আবার শুরু হয়ে যাবে। ওরা টেরোরিজমকে সাপোর্ট দিয়েই ইন্ডিয়াকে ব্লিড বাই 1000 কাটস করে যাচ্ছে, এবং সেইটা যতক্ষণ না আমি ভেঙে দিচ্ছি, তার মেরুদণ্ডটা যতক্ষণ না আমি ভাঙতে পারছি, পাকিস্তানকে যতক্ষণ না আমি ডিভাইড করে দিতে পারছি 5টা অঞ্চলে, ততক্ষণ কিন্তু আমি টেরোরিজম থেকে মুক্তি পাবো না। এটাই আমার ধারণা। কারণ আমার যা অভিজ্ঞতা বা আমার যা এক্সপিরিয়েন্স ওই এরিয়াতে কাজ করে, এত যদি সোজা হতো তাহলে এতদিনে পুরো ইন্ডিয়ান আর্মি ওখান থেকে গুটিয়ে ভারতের ফিরে আসতো, মানে আমাদের দিল্লি অঞ্চলে ফিরে আসতো বা নিচে নেমে আসতো, বর্ডার এরিয়াসে বসে থাকতো না। বর্ডার এরিয়াসে বসে আছে কারণ ইট ইজ নট সো ইজি, টেরেনটা এত সোজা নয়, এবং উগ্রবাদীর সাপোর্ট, ওভারগ্রাউন্ড সাপোর্ট, নানা রকম লোকাল সাপোর্ট, পাকিস্তান আর্মি থেকে সাপোর্ট, তারা অলরেডি লঞ্চ প্যাডগুলো পিছিয়ে নিয়েছে। তারা লঞ্চ প্যাডগুলো আর ওই জায়গায় রাখেনি যে আমি কালকে স্ট্রাইক করে লঞ্চ প্যাডগুলো ডিস্ট্রয় করে দেবো। ওদের লঞ্চ প্যাডগুলো এখন চলে গেছে সব মিলিটারি বাংকারের মধ্যে। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে একটা ফুল ফ্লেজেড একটা ভালো মানে একটা জবাব যতক্ষণ না আমি দিচ্ছি পাকিস্তানকে, পাকিস্তান কিন্তু দমার বস্তু নয়। আমি আসবো আপনার কাছে। আমি যেহেতু আপনি একটু আগে কূটনৈতিক যে প্রেশারগুলো তার কথা তুললেন, আমরা যদি দেখি যে সিন্ধু জলবন্টন চুক্তি সেটা স্থগিত হয়েছে, ভারতের এই জলকামানের ট্রেলারেই পাকিস্তান রীতিমতো কাঁপছে। জম্মু কাশ্মীরের রামবানে বাগলিহার বাঁধের সমস্ত গেট বন্ধ, কয়েক ঘন্টার জলবন্ধেই প্রায় শুকনো চন্দ্রভাগা। চাষের মরশুমে মাথায় হাত পাকিস্তানের। শুধু কূটনৈতিক চাপেই কুপকাত পাকিস্তান। দেখুন, কয়েক ঘন্টার জল বন্ধেই প্রায় শুকনো চন্দ্রভাগা, স্রেফ ট্রেলারে শুকিয়ে কাঠ পাকিস্তান। 26 জনের প্রাণের বদলা, স্থগিত সিন্ধু জলবন্টন চুক্তি। ভারতের এই একটা কূটনৈতিক চালেই বিপাকে পাকিস্তান। গোড়া থেকে বিষয়টি নিয়ে অত্যন্ত কড়া ভাষায় সমালোচনা করেছে পাকিস্তান। সিন্ধু জলচুক্তি অমান্য করলে তা যুদ্ধের শামিল হবে বলে জানিয়েছিল পাকিস্তান, কিন্তু তাতেও দমেনি প্রত্যাঘাতের আগুন। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের পর সম্প্রতি চন্দ্রভাগা নদীর জল আটকেছে ভারত। জম্মু কাশ্মীরের রামবান জেলায় পাকিস্তানমুখী ওই জলপ্রবাহের উপর রয়েছে বাগলিহার বাঁধ। সেই বাঁধের সমস্ত গেট বন্ধ থাকায় কিছুক্ষণের জন্য চন্দ্রভাগার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। বাঁধ সারাই করবে বলে বাগলিহারে জল বন্ধ করে দেয় ভারত। একই পরিকল্পনা রয়েছে বিতস্তা নদীর উপর কিষণগঙ্গা বাঁধ নিয়েও, তবে সেই পরিকল্পনা এখনো বাস্তবায়িত হয়নি। খরিফ মৌসুমে নদীর নিম্ন প্রবাহে 21% জল কম পৌঁছতে পারে বলে আশঙ্কা করছে পাকিস্তান। সূত্রের খবর, ইসলামাবাদের ইরসার হেডকোয়ার্টারে এই নিয়ে বৈঠক হয়। সেখানে তারা জানিয়েছে ভারত কম জল ছাড়ায় চন্দ্রভাগা নদীর প্রবাহ কমে গিয়েছে। এর ফলে গোটা খরিফ মৌসুমে প্রবল জলের ঘাটতি দেখা যেতে পারে। এখন যে পরিমাণ জল ছাড়া হচ্ছে এবং পাকিস্তানে চন্দ্রভাগা যে অবস্থায় রয়েছে তাতেই এই ঘাটতি হতে পারে। কিছুদিন আগে বিতস্তার জল ছেড়েছিল ভারত, তাতে পাক অধিকৃত কাশ্মীরের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। চন্দ্রভাগা নদীর উপরে ভারতের বাগলিহার বাঁধ দীর্ঘদিন ধরেই দুই দেশের বিরোধের অন্যতম কারণ। অতীতে এ বিষয়ে বিশ্বব্যাংকের হস্তক্ষেপও চেয়েছিল পাকিস্তান। অভিযোগ ছিল এই বাঁধ তৈরি করে পাকিস্তানের জল আটকাতে চায় ভারত। সিন্ধু চুক্তি স্থগিতের পর সেই বাঁধ দিয়েই জল আটকানো হলো। তবে কতক্ষণের জন্য এই জল আটকানো হয়েছে, ভবিষ্যতে কিভাবে এই বাঁধ ব্যবহারের পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির, তা এখনো স্পষ্ট নয়। ভারতের কূটনৈতিক আঘাতেই কাঁপছে পাকিস্তান। তবে এটা শুধুই ট্রেলার, পিকচার এখনো বাকি বলেই আশা দেশবাসীর, যার প্রথম ধাপ দেশ জুড়ে বুধবার মক ড্রিল। কলকাতা টিভি। আমি সুভাষ শেষের কাছে আসবো যে সামরিক প্রত্যাঘাত হবে কি না, কোন পথে হবে, সেগুলো তো ভবিষ্যতই বলবে। কূটনৈতিক প্রত্যাঘাত, তাতেও যে যথেষ্ট কোণঠাসা পাকিস্তান, এমনকি নিরাপত্তা পরিষদে যে রীতিমতো মুখ পুড়েছে। ইভেন এই সিন্ধু জল চুক্তির হ্রদের যে ভারতীয় সিদ্ধান্ত, তার পাল্টা হিসেবে যেভাবে সিমলা চুক্তিকে ইন অ্যাবেয়েন্সের কথা বলেছে, যদি সেটাও হয় তাহলে ফাইনালি লাভ তো ভারতেরই। তাহলে এলওসিটাই আরও ওদিকে চলে যাবে, এলওসিরই অস্তিত্ব থাকবে না।
তুমি একটা সিরিয়াস কোশ্চেন করেছো, আমি সিরিয়াসলি উত্তরটা দেবো। সিমলা চুক্তি নিয়ে বলতে গেলে ব্যাপারটা খুব লাইট হয়ে যাবে। মানে সেখানে সিমলা চুক্তি ওরা যদি প্রত্যাখ্যান করে, এটা ভারত সবথেকে বেশি খুশি হবে, কারণ অনেক কিছু ভারতের ফেভারে যাবে। যাই হোক, আমি একটা কথা বলতে চাইছিলাম এই জল নিয়ে। এটা দিস ইজ এ মডার্ন ডে ওয়ারফেয়ার, এটাকে ক্লাইমেট ওয়ার বলে। এই যে ঘটনাটা ঘটাচ্ছে, এটা পারমাণবিক বোমার থেকে অনেক বড় এফেক্ট রাখতে পারে, এবং এত বড় এফেক্ট রাখতে পারে যেই এফেক্টটা এরা কল্পনা করতে পারছে না। কারণ এই সেকশন অফ পৃথিবীতে এই জিনিসটা হয়নি। টার্কি এই জিনিসটা গত 20 বছর ধরে কম বেশি করে গেছে, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ যেটা করতে যাচ্ছে, এটা একটা এক্সাম্পলারি অ্যাক্ট, পরিষ্কার কথা। দ্বিতীয় কথা, কূটনৈতিকভাবে আমার আরেকটা স্টেপ মনে হয় ভারতবর্ষ ইমিডিয়েটলি করে দিতে পারে, যেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি যে দেশগুলো ডাইরেক্টলি ভারতবর্ষের সাপোর্টে আছে তাদেরকে সাপোর্টে নিয়ে অ্যানাউন্স বালুচিস্তান অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইমিডিয়েটলি অ্যানাউন্স করে দাও, উই সাপোর্ট বাই দি গভর্নমেন্ট অফ বালুচিস্তান। বালুচিস্তানকে এড দাও, পলিটিক্যাল এড দাও, অ্যান্ড লেট দেম ফিল দ্যাট উই আর উইথ ইউ। সেকেন্ড জিনিস হচ্ছে, আফগানিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, আফগানিস্তানের বহু জিনিসের সাথে আমাদের অ্যালাইনমেন্ট আছে। আফগানিস্তানের পলিটিক্যাল যে ডিফারেন্সেসগুলো আছে ওইগুলো ভারতবর্ষ রেকগনাইজ করে দিক। ভারতবর্ষ বলুক হ্যাঁ, যেটা আফগানিস্তানের সাথে টেরিটোরিয়াল ডিফারেন্স আছে পাকিস্তানের, সেটাই আমরা খুশি নই। এই তিনটে ডিপ্লোম্যাটিক স্টেপ, একটা ক্লাইমেট ওয়ার বললাম, দ্বিতীয় কথা হচ্ছে রেকগনাইজ বালুচিস্তান, তৃতীয় কথা যেটা আমি বললাম সেটা হচ্ছে আফগানিস্তানকে সাপোর্ট করা পলিটিক্যালি। সেই তিনটে স্টেপ হলে পাকিস্তানের 5 ভাগ হোক না হোক 4টে ভাগ একদম নিশ্চিত। সেখানে সিন্ধ এবং বালুচিস্তানের মধ্যে যে কনফ্লিক্টগুলো চলছে, সিন্ধ, বালুচিস্তান এবং পাঞ্জাব প্রভিন্সের মধ্যে যে কনফ্লিক্টগুলো চলছে, আস্তে আস্তে পাকিস্তান সেনা কিন্তু কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে পাঞ্জাব প্রভিন্সের ভিতরে। এইটা যত শুরু হবে তত ইন্টারনাল ওয়ার অফ পাকিস্তান শুরু হবে। যত ইন্টারনাল ওয়ার অফ পাকিস্তান শুরু হবে তত ক্লাইমেট ডিসঅর্ডারটা এফেক্ট করবে। ক্লাইমেট ডিসঅর্ডার এফেক্ট করবে মানে সিভিল ডিসওবিডিয়েন্স তৈরি হবে। সিভিল ডিসওবিডিয়েন্স কিন্তু ডাইরেক্টলি ইকোনমিকে হিট করবে। এবং একটা কথা জেনে রাখো, পাকিস্তানের কোনো সিভিলিয়ান যখন তার জীবনহানির কথা ভাববে, গলা যখন শুকিয়ে আসবে, তখন তারা বর্ডার ক্রস করেছে, নরেন্দ্র মোদীর গলা ধরতে যাবে না, তখন কিন্তু তাদের ইমিডিয়েট পলিটিক্যাল স্টেটাস, ইমিডিয়েট পলিটিক্যাল চেয়ারকে ধরতে যাবে। সুতরাং পাকিস্তান উইল বি ইন এ স্টেট অফ সিভিল ডিসওবিডিয়েন্স। এইটা যদি ঘটে যায়, সাথে বালুচিস্তান উইল অ্যাক্ট ইন ইটস ওন ওয়ে, আফগানিস্তান নিজের মতো অ্যাক্ট করবে। এই 3-4টে দিক থেকে পাকিস্তান সামলাবার ক্ষমতা রাখে না, সুতরাং এটা সামরিকের থেকে অনেক বড় এফেক্ট করে যাবে। অনির্বাণ, শুধুমাত্র জল চুক্তি রদ করেই তো পাকিস্তানের রীতিমতো গলা শুকিয়ে দেওয়া গেছে। দেখুন, এই জল চুক্তি রদ নিয়ে 22শে ফেব্রুয়ারি 2019-এর একটি প্রতিবেদন, সেখানে নীতিন গডকরিকে উল্লেখ করে বলছেন, নীতিন গডকরি বলছেন 3 নদী অর্থাৎ ঝিলাম, সিন্ধু, চন্দ্রভাগা, 3 নদীর জল বন্ধ করে ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে ইতিমধ্যেই মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। অর্থাৎ পুলওয়ামা আক্রমণের পরেই তো জল বন্ধ হয়ে গেছিল। এই সরকারই বলেছিল, না হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, অনির্বাণ, হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং যখন বলা হয়েছিল যে জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না, প্লিজ, যখন দ্বিপাক্ষিক বিষয় আমরা যেন ফ্যাকচুয়ালি কারেক্ট থাকি। আমি আপনাকে প্রতিবেদনটা, এটা দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়, আমি আপনাকে প্রতিবেদনটা পড়ে শোনালাম, এক্ষেত্রে যেন আমরা ফ্যাকচুয়ালি কারেক্ট থাকি। যেভাবে এই সিন্ধু জল চুক্তি ইন এবেন্স পাঠানোর যে সিদ্ধান্ত, সেটা ঘোষণা করেছেন ঠিক 13 দিন আগে। এই ঘোষণা করেছেন আমাদের বিদেশ সচিব। স্যার একটা কথা, এখানে দুবার টেবিল হয়েছে জিনিসটা, কোনোদিন ইয়ে হয়নি। দুবার, একবার ইন্দিরা গান্ধীর সময় টেবিল হয়েছিল, বাট সেটা কোনোদিন কার্যকারী হয়নি। এখানে খবরে প্রকাশ যেটা, দেখুন প্রতিবেদনটি রয়েছে তো এখনো, 2019-এর প্রতিবেদন এখনো রয়েছে, যে সেখানে মন্ত্রককে নির্দেশ দেওয়া হচ্ছে। এবার আপনি বলুন যে প্রস্তাব আর মন্ত্রককে নির্দেশ দেওয়ার মধ্যে তফাৎ আছে না নেই। এনিওয়ে, এইখানে প্রসঙ্গ জল চুক্তি বাতিল করে, জল বন্ধ করে, যেভাবে হোক পাকিস্তানকে কোণঠাসা করার প্রতিটি পদক্ষেপে তো সম্পূর্ণ সবকটি বিরোধী দল সমর্থন জানিয়েছে সরকারকে। সরকারের, যেটা অশোকদা বলছিলেন, সরকারের পাশে আমরা আছি, কিন্তু সরকার কি আমাদের পাশে আছে? এই সরকার, তারা 2016 সালে ঘোষণা করেছিল নোট বাতিল করে সন্ত্রাসবাদকে আমরা শেষ করব। 2019 সালে বলল 370 বাতিল করে সন্ত্রাসবাদকে আমরা শেষ করব। পেহেলগাম আক্রমণের মাত্র 2 সপ্তাহ আগে অমিত শাহ অন রেকর্ড বলেছিলেন জম্মু কাশ্মীর থেকে সন্ত্রাসকে আমরা মুছে দিয়েছি। এদের কথায় ভরসা করেই তো সাধারণ মানুষ পর্যটক হিসেবে জম্মু কাশ্মীরে গেছিলেন। তারপরেও তাদের প্রাণহানি কেন হলো, সেই প্রশ্নের উত্তরও আমরা চাই। 100 বার পাকিস্তানকে যে কোনোভাবে কোণঠাসা করার প্রতিটি পদক্ষেপ আমরা যেমন সমর্থন করব, একই সঙ্গে এই গোটা ঘটনাটিকে ব্যবহার করে নরেন্দ্র মোদী বিহারে ভোট প্রচার করবেন, আর আমরা চুপ করে সেটা দেখবো, চুপ করে শুনবো, এইটা হতে পারে না। শুভময়দা, এই সিন্ধু জল চুক্তি যেটা 1960 সালে যেটা স্বাক্ষরিত হয়েছিল,
এই মাঝের সময়টায় আমরা দেখেছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক সেটা অনেক ওপর নিচের মধ্য দিয়ে গেছে, কিন্তু ভারত তাদের জেস্চারটা দেখে এসেছে বরাবর। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র এই জল চুক্তির হ্রদের একদম ট্রেলার, তাও এখনো কিছুই হয়নি, তাতেই তো পাকিস্তান এখন হাহাকার করছে। দেখুন, একটা বিষয় একেবারে পরিষ্কারভাবে প্রথমেই বলা দরকার যে জওহরলাল নেহরু বা ইন্দিরা গান্ধীর সময় থেকে বাজপেয়ী পর্যন্ত এবং আজকের দিনে বা মনমোহন সিং বা নরেন্দ্র মোদী, ভারতবর্ষের কিন্তু একটা সাধারণ উদারবাদের জায়গা আছে, এটা অস্বীকার করার কোনো প্রশ্নই নেই। এবং আমরা আমাদের দেশের রাষ্ট্রনায়ক বা আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী তাদের প্রচুর সমালোচনা করি, কিন্তু যখন তারপর ডোনাল্ড ট্রাম্প বা পুতিন বা জেলেন্সকি এদের দিকে তাকাই তখন মনে হয় আমরা সত্যিই ভালো আছি। ফলে আমাদের দেশের রাষ্ট্রনেতারা তারা খুব ভালোই জানেন যে সিন্ধু মোটেই আমার রান্নাঘরের কল নয় যে হঠাৎ করে পাইপটা একদিক থেকে আরেকদিকে দিয়ে দিলেন। সিন্ধুর ওপর সঠিকভাবে বাঁধ দিয়ে সবকিছু করতে অন্তত 10 থেকে 15 বছর সময় লাগবে। এবং একই সঙ্গে যুক্তির প্রতিযুক্তি থাকে, ঠিক একই রকম ভাবে ব্রহ্মপুত্রর অনেকটা জায়গাতে চীন প্রচুর কাজ করে ফেলেছে, ফলে তারাও কিন্তু আমাদের ওপর উৎপাত করবে। চীন তো ভারতবর্ষকে খুব একটা পছন্দ করে না, সুতরাং এই জায়গাটা ব্রহ্মপুত্রের ক্ষেত্রে আপার রিভারাইন হচ্ছে চীন, একেবারেই মানে খুব সুবিধের জায়গা নয়, এগুলো তো বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের বিষয়। এবং দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের যে সাধারণ মানুষ তারা তো আমার আপনার মতোই, তাদের জলটা বন্ধ করে কি হবে? যে লোকগুলো ভুলগুলো করছে, যে লোকগুলো সন্ত্রাসবাদে প্রশ্রয় দিচ্ছে, এই যে মৌলবাদী ব্যবস্থা পাকিস্তানে যেমন আমরা দেখেছি, আমরা বাংলাদেশে দেখেছি, বিভিন্ন দেশে এই ধরনের মৌলবাদী পরিস্থিতি আছে। এবং একই সঙ্গে যেটা খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে আমরা আফগানিস্তানের সঙ্গে গিয়ে আফগানিস্তানকে সাহায্য করব, বালুচ যোদ্ধাদের সাহায্য করব। আচ্ছা, তাদের দেশগুলোয় নারীদের স্বাধীনতা নিয়ে খবর নেওয়া হয়েছে কি? তাদের দেশগুলোয় উন্নয়ন নিয়ে ভাবা হয়েছে কি? ফলে কাদের সঙ্গে গিয়ে আমরা হাত মেলাবো? তার মানে অত্যন্ত নিম্ন স্তরের যে দেশগুলো চলছে, যে দেশে গণতন্ত্রের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র পাকিস্তানের একটা উৎপাত এবং সন্ত্রাসবাদ দমনে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা যেমন আমাদের ভাবতে হবে, একই সঙ্গে কিন্তু মাথায় রাখতে হবে আন্তর্জাতিক সম্পর্কে একেবারে আমরা ক্লাসের যাদের উঁচা ছেলে বলি, অবশ্যই পাকিস্তান তাদের মধ্যে পড়ে, কিন্তু তার থেকে বালুচিস্তানের যোদ্ধা বা তালিবান শাসকের চেহারা আলাদা নয়। সুতরাং আমি মনে করি না যে ভারতবর্ষের শাসক একেবারে কিছু সিকিউরিটি মেজার এবং কিছু বিশেষ প্রক্রিয়া ছাড়া তাদের সঙ্গে ভারতীয় গণতন্ত্র কোনোভাবে যোগাযোগের ক্ষেত্র প্রস্তুত করবেন। ভারতের সার্বভৌমত্বের তার লড়াই তাকে নিজের মতো করেই লড়তে হবে। প্রতিবেশী দেশগুলোর ব্যাপারটা হচ্ছে যে আমরা টিভি চ্যানেলের স্টুডিওতে বসে পাকিস্তানকে 5 ভাগে কেন 50 ভাগে ভাগ করে ফেলতে পারি, কোনো তাতে অসুবিধার কিছু নেই, 500 ভাগেও ভাগ করে ফেলতে পারি। কিন্তু যারা বসে রয়েছেন আমাদের দেশের সামরিক দায়িত্বে, যারা রাষ্ট্রের দায়িত্বে বসে রয়েছেন, তারা নিশ্চয়ই অনেক গভীর কিছু ভাবনা চিন্তা করেন। এখন যে কথাটা শুভময়দা বললেন একেবারে সঠিক কথা, পাকিস্তানকে যদি আক্ষরিকভাবে কেউ দুভাগে ভাগ করে থাকে সেটা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার করেছে। এবং তারও একটা উদ্দেশ্য, যে সরকার ওখানে বসানো হয়েছে, যে চাপিয়ে দেওয়া সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং তাকে উৎখাত করে দিয়ে যে মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষ তার নির্যাস ছিল, সেই মুক্তিযুদ্ধে ভারত মদত দিয়েছিল। ভারত শুধুমাত্র পাকিস্তানকে হারাবে বলে, পাকিস্তানকে ভাগ করবে বলে কিন্তু মুক্তিযুদ্ধের মদত দেয়নি। উদ্দেশ্য এবং লক্ষ্য এই দুটোর মধ্যে যদি স্বচ্ছতা না থাকে তাহলে বারবার রেসপন্স নেব নিয়ে আমি কর্নেল সরকারের কাছে যাব। একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে রয়েছি এবং এই সময়টাই ঠিক করে দেবে আগামী দিনে এই উপমহাদেশে এবং এশীয় তথা বিশ্ব রাজনীতিতে ভারতের এবং অন্যান্যদের ভূমিকা কী হতে চলেছে। তো সেইখানে খুব সতর্ক হয়ে পা ফেলতে হবে, কেন্দ্রীয় সরকার সেই সতর্কতার সঙ্গে পা ফেলছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমি একমত যে জম্মু এবং কাশ্মীরে যারা অপরাধটা ঘটিয়েছে তাদের খুঁজে বার করতেই হবে এবং সেটা করা হবে। যে মানুষ ভরসা করে গিয়েছিল এই তারা যাতে বিচার পায় তাদের পরিবার, সেটা দেখতে হবে। ঠিক সেই রকম এই রাজ্যেরও মুর্শিদাবাদের বহু মানুষ ভরসা করে তো রাতে ঘুমোতে গিয়েছিল হরগোবিন্দ দাস, এবং তাতে এই শাসক দলের মদতপুষ্ট কিছু মানুষ খুন হয়েছে। এই কথাগুলো বললে আমাকে বলতেই হবে, কথাগুলো বললে বলতেই হবে, কারণ আজ কেন্দ্রীয় সরকারে আমি সমালোচনা আমি রাজ্য সরকারে করতে চাইনি, কিন্তু এখানে হয়েছে তাই আমি বাধ্য হয়ে বললাম। প্রত্যেককে মুখ বন্ধ করে রাখতে হবে, তা নাহলে কিন্তু পাল্টা ব্যবস্থা রয়েছে। আর যারা খুব সাহস করে
বলছে, বলি যারা বলছে যে পাকিস্তানকে দুটুকরো ইন্দিরা গান্ধী করেছিলেন, সেই ইন্দিরা গান্ধী একটা চুক্তি করেছিলেন 1972 সালে সিমলা চুক্তি, এটা অতি হাস্যকর চুক্তি। মানে এটা কি মুখ বন্ধ করে আমি কর্নেল সরকারকে এক সেকেন্ড, আমি শুধু কর্নেল সরকার এক সেকেন্ড, বিমল দা এক সেকেন্ড, না 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 অনির্বাণ না, আমি কর্নেল সরকারের কাছে খুব সংক্ষেপে যাব। কর্নেল সরকার, সাধারণ মানুষের এই মক ড্রিলের সময় কি কি করা উচিত একদম সংক্ষেপে 1 মিনিটে আপনার কাছ থেকে জানবো। দেখুন, এই টাইমে মক ড্রিলের মধ্যে সাধারণ মানুষকে অবজারভেশন, কমিউনিকেশন একদম ওপেন রাখা উচিত, তাকে সবসময় সচেতন থাকা উচিত, তার চারিপাশটা দেখা উচিত, কারণ আমাদের দেশে প্রচুর স্লিপিং এজেন্টে ভরে গেছে। এই স্লিপিং এজেন্টরা লড়াইয়ের সময় জেগে ওঠে এবং তারা এই সময়তে মানে ম্যাসিভ ক্ষতি করার চেষ্টা করে নানা রকমভাবে। তো এই জিনিসটার ইয়েতে তারা যেন ওপেন রাখে, তাদের চোখ কান খোলা রাখে এবং দেখে কোথায় কি হচ্ছে। তার সাথে সাথে নিজের সেফটির কথাটা চিন্তা করতে হবে এবং কীভাবে সেফটি হবে, সাইরেন বাজলে তাকে কি স্টেপ নিতে হবে, স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজিয়ার কি বলছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম কিভাবে তাকে সাপোর্ট করবে, কোথায় তার শেল্টার। অনেক জায়গা আছে যেখানে বাংকার তৈরি করা হয়, যেখানে সাইরেন বাজলে লোকেরা বাংকারের ভিতরে ঢুকে যায়। আমাদের এখানে এই সব সিস্টেমটা এখন নেই, কিন্তু আমার যেটা মনে হয় যে এই যে মহড়া যে বা মক ড্রিল যেটা হচ্ছে সেটা আমাদের সিলেবাসের মধ্যে থাকা উচিত এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস থাকা উচিত, যাতে আমরা কোনো সময় উই আর নট টেকেন লাইং ডাউন। অনেক ধন্যবাদ কর্নেল সরকার, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এখানেই শেষ করতে হবে, অর্থাৎ রাত পোহালেই সেই মক ড্রিলে যুদ্ধের দামামা বেজে গেল কিনা, নাকি আসলে এই মক ড্রিল একটা সবাইকে একটা সচেতন রাখা, সতর্ক রাখা, অবহিত রাখা, তারই একটা প্রয়াস। সত্যি কি লিমিটেড বা ফুল ফ্লেজেড সামরিক পদক্ষেপ সেটা সম্ভব? এই প্রশ্নগুলো ঘোরাফেরা করবে, যার উত্তর হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।